তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। তো আজকে আমরা আমাদের ডিফেন্স র্যাঙ্কার চ্যানেল থেকে আমরা আমাদের এরিথমেটিক সেকশন থেকে আজকে আমরা আমাদের দ্বিতীয় টপিক, যার নাম হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেই টপিকটি শুরু করতে চলেছি। এই টপিকটির সবার প্রথমেই আমরা জেনে নেব কি কি কনসেপ্ট রয়েছে, কি কি নিয়ম রয়েছে, সমস্ত কিছু সম্পর্কে। ঠিক আছে, সবার প্রথমেই আমি রেশিও অর্থাৎ অনুপাত নিয়ে আলোচনা করব। তারপরে আমরা প্রপোর্শন অর্থাৎ সমানুপাত নিয়েও ডিসকাস করব। এই ভিডিওতে আমরা ঠিক আগের ভিডিওর মতো এখানেও আমি বলছি, সবার প্রথমে এই চ্যাপ্টারটির পুরো কনসেপ্ট, যত রকম কনসেপ্ট আমাদের এক্সাম পারপাসে আমরা দেখে থাকবো অথবা ইউজ করব, সেই সমস্ত কনসেপ্টসই আমরা এই ভিডিওতে আজকে জেনে নেব। ঠিক আছে, চলো আর দেরি না করে আজকে আমরা আমাদের এই ভিডিওটি শুরু করে দিই। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সবাই লেখা রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। কোন কোন এক্সামকে কভার করছে সমস্ত এক্সাম তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এনডিএ, সিডিএস, অ্যাফক্যাট, অগ্নিবীর, টিএ, টেক, এসএসসি, জিডি, সমস্ত এক্সামকে কিন্তু কভার করছে। অর্থাৎ যে সমস্ত ডিফেন্স এক্সামগুলি রয়েছে, সমস্ত ডিফেন্স এক্সামকে কিন্তু এই চ্যাপ্টারটি কভার করছে। অর্থাৎ কনসেপ্ট পার্টটি কিন্তু সমস্ত এক্সামের জন্যই হয়ে থাকবে। ওকে, চলো আর দেরি না করে আজকে আমরা এই ভিডিওটি শুরু করে নিই। সবার প্রথমে আমরা জানবো রেশিও অ্যান্ড প্রপোর্শন। আমরা অনুপাত এবং সমানুপাত যাকে বলছি, পুরোপুরি কনসেপ্ট, ফুল কনসেপ্ট আমরা আজকের এই ভিডিওতে জানবো রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে। সবার প্রথমে আসি আমি রেশিও অর্থাৎ অনুপাত নিয়ে। বাংলায় আমরা বলি অনুপাত, অনুপাত এবং সমানুপাত। ঠিক আছে, রেশিও কাকে বলে, রেশিওর বেসিক ডেফিনেশন কি সবার আগে আমরা জানবো, তারপরে এক এক করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস এর দিকে প্রসিড করব। তো তোমরা দেখো রেশিও কাকে বলে, সবার আগে জেনে নাও এটা। রেশিও হচ্ছে বা অনুপাত হচ্ছে, মনে রাখবে, দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনাকে বোঝায়। কি বললাম? দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। অনুপাত হলো অনুপাত হলো দুটি সমজাতীয় রাশি মধ্যে তুলনা। ঠিক আছে, দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। সমজাতীয় রাশি বলতে মানে দেখতে একই রকম হতে হবে। ঠিক আছে, দেখতে সেম হতে হবে, তাদেরকে আমরা কি বলি, সমজাতীয় রাশি বলে থাকি। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো আমি সাপোজ দুটি সংখ্যা এখানে লিখছি আমাদের সুবিধার্থে। দুটি সংখ্যা সাপোজ ধরছি আমি এখানে। মনে করে একটি সংখ্যা রয়েছে আমাদের কাছে এ, আরেকটি সংখ্যা রয়েছে বি। এই দুটি সংখ্যার মধ্যে একটি সম্পর্ক রয়েছে। তুলনা বলছি, তুলনাকে আমরা সম্পর্ক বলতে পারি বা রিলেশনও বলতে পারি। তাদের মধ্যে কি করা হচ্ছে, সম্পর্ক প্রতিষ্ঠা করছি আমরা। যে সম্পর্কটা আমরা কি বলছি, এরকম একটি ডট সিম্বলের মাধ্যমে আমরা এক্সপ্রেস করি দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনাকে আমরা। ঠিক আছে, দুটি দেখো সংখ্যা রয়েছে এ অ্যান্ড বি। এ এবং বি কিন্তু এখানে অনির্দিষ্ট সংখ্যা, অর্থাৎ দেখতে সেম রয়েছে। এটা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, কিন্তু সমজাতীয় হতে হবে, দেখতে আমাদের সেম আসতে হবে। এবার যখনই আমি বললাম এ ইজ টু বি বা এরকম একটি সিম্বল ইউজ করলাম, এই সিম্বলটার মানে আমি যেটা বললাম যে এই সিম্বলটার মানে আমরা বলেছি ইজ টু। ঠিক আছে, এই সিম্বলটাকে বলা হয়েছে ইজ টু। আমরা রিড করবো এইভাবে যে এ ইজ টু বি, এ ইজ টু বি, এইভাবে আমরা কি করি, এটাকে লাইনটাকে পড়ি বা পড়ে থাকি। ওকে, এবার এ ইজ টু বি যেটা আমি দেখো এখানে অনুপাত আকারে লিখেছি, এই এ ইজ টু বি কে আমরা চাইলে আরেকভাবেও লিখতে পারি। যেহেতু আমরা তুলনা বলেছিলাম, এ অনুপাত বি বা এ ইজ টু বি, সঙ্গে সঙ্গে আমরা এটাকে লিখতে পারি চাইলে এ বাই বি। অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে সম্পর্ককে যে বোঝানো হচ্ছে অনুপাতের মাধ্যমে, এই অনুপাত চিহ্নের যে অ্যাকচুয়াল মিনিং দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রথম সংখ্যা যেটা রয়েছে এ, তাকে আমরা কি করছি, দ্বিতীয় সংখ্যা দিয়ে এখানে ভাগ করাকে বোঝানো হচ্ছে।
ঠিক আছে, এটি হচ্ছে অনুপাতের আসল বেসিক ডেফিনেশন, আমাদের কাছে সংজ্ঞা। প্রথম সংখ্যাটিকে আমরা কি করছি, দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করছি। এই ভাগফলটাকে আমরা কি বলি, এখানে অনুপাত বলি। ঠিক আছে, আশা করি তোমাদের মনে থাকবে, ক্লিয়ার তোমরা? ওকে, সাপোজ আমি একটা এক্সাম্পল যদি নেই, এখানে আমি মনে করো, ফর এক্সাম্পল আমি একটি অনুপাত ধরছি এখানে 2:3 হিসেবে। ঠিক আছে, যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নিয়েছি 2 আর 3, তাদের মাঝখানে দেখো অনুপাত চিহ্ন রয়েছে। তার মানে কি, এটার সম্পর্কে রয়েছে, অনুপাত যখনই থাকে তখন আমরা তাহলে কি বলতে পারি, এটাকে 2/3 বলতে পারি। মনে করো 16:17 রয়েছে একটি অনুপাত, আমরা চাইলে কি লিখতে পারি, 16/17। অর্থাৎ প্রথম সংখ্যা থাকবে নিউমারেটর বা লবে থাকবে, আর ডিনোমিনেটর বা হরে কে থাকবে, 17 থাকবে। প্রথম সংখ্যাকে কি বোঝাচ্ছে, দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করাকে বোঝানো হচ্ছে। আবার ঘুরিয়ে বললে দেখো তোমরা, এটা কিন্তু একটা ভগ্নাংশ পাচ্ছি, যেমন পার্সেন্টেজে আমরা করেছিলাম যে শতকরা চ্যাপ্টারে, যে 2/3, লবে কত আছে, 2 আছে, হরে কত, 3 আছে। এখানে কত আছে, 16/17, 16 লবে আছে, 17 হচ্ছে হরে আছে। তো এটি একটি ভগ্নাংশকেও কিন্তু বোঝাচ্ছে। ওকে, এটি হলো আমাদের অনুপাতের সাধারণ সংখ্যা বা বেসিক ডেফিনেশন, যেটা আমি এখন ডিসকাস করলাম এখানে দুটি সংখ্যার ক্ষেত্রে, এ আর বি। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে। আরেকটি ইনফরমেশন আমি দিয়ে দিই, এই যে a:b কে আমরা যে a/b লিখছি, যে কোনো অনুপাত a:b যদি দেওয়া থাকে, এখানে এ আর বি এ দুটি নাম আছে, সেই নামগুলি আমি বলে দিচ্ছি। এ কে বলা হয় এখানে পূর্বপদ, বাংলায় বলা হয় একে পূর্বপদ। বি যে সংখ্যাটি আছে, একে বাংলায় বলা হয় হচ্ছে উত্তরপদ। এটা খালি জাস্ট ইনফরমেশনের জন্য আমি জানিয়ে দিলাম, পূর্বপদ এবং উত্তরপদ। যদি অনুপাত দেওয়া থাকে a:b, আমাদের কাছে একটা এক্সাম্পল যদি দেওয়া থাকে যে কোনো অনুপাত a:b থাকে, এ কে বলা হয় পূর্বপদ, বি কে বলা হচ্ছে আমাদের উত্তরপদ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার রয়েছে। এটি ছিল আমাদের কাছে ধারণা অনুপাত সম্পর্কে। এবার নেক্সট আমরা চলে আসবো অনুপাতের ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টস নিয়ে। তো আমরা সবার প্রথমেই জানবো অনুপাত কত প্রকার ভেদ রয়েছে, কত রকমের অনুপাত রয়েছে, সে সমস্ত ব্যাপারে। তো আমরা এখন একটি কনসেপ্ট শুরু করতে যাচ্ছি। কনসেপ্টটির নাম হচ্ছে, আমি বলছি, যে বিভিন্ন প্রকারের অনুপাত বা অনুপাতের প্রকারভেদ আমরা বলতে পারি। মানে কত রকম টাইপসের অনুপাত রয়েছে, সেটা নিয়ে এখন আমরা এই মুহূর্তে ডিসকাস করব, অনুপাতের কি প্রকারভেদ। ঠিক আছে, তো চলো এক এক করে আমরা জেনে নিই। ফার্স্টেই আসছি 1 নাম্বার আমরা অনুপাতের প্রথম টাইপের মধ্যে। এই প্রকারভেদটাকে আমরা বলে থাকবো হচ্ছে, অনুপাতের ক্ষেত্রে আমরা এটাকে পার্টিকুলার একটা নাম দিয়েছি, সেই নামটিকে বলা হয় মিশ্র অনুপাত। কি বলা হয়, মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত সম্বন্ধে আমরা জানবো। মিশ্র অনুপাত কাকে বলা হয় সবার আগে জেনে নাও। মিশ্র অনুপাত বলতে বুঝতেই পারছো, মিশ্র মানে হচ্ছে মিশ্রণ করা হয়েছে বা মিক্স করা হয়েছে দুটি অনুপাতকে। সাপোজ আমি দুটি অনুপাত ধরছি এখানে, একটি অনুপাত ধরছি a:b, সাপোজ দেওয়া আছে a:b একটি অনুপাত। আরেকটি অনুপাতকে ধরছি আমি, সাপোজ এখানে c:d, দুটি ভিন্ন অনুপাত আমি নিলাম, a:b আর c:d। অবশ্যই আমরা কিন্তু a b c t কোনো মানই জানি না, এখন আমি র্যান্ডম ভ্যালু নিয়ে এসেছি এখানে, অনির্দিষ্ট। তাহলে এদের যে মিশ্র অনুপাত যেটা হবে, ঠিক আছে, এদের যে মিশ্র অনুপাত হবে সেটার কন্ডিশনটা মনে রাখবে ভালো করে। মিশ্র অনুপাতের কি করবে, a ইন্টু সি করবে, ইস টু মাঝখানে সাইন দেবে, বি ইন্টু ডি করবে। এটি হচ্ছে মিশ্র অনুপাত, a ইন্টু সি ইস টু বি ইন্টু ডি। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, এ সি ইস টু বিডি। এটাই গেল আমাদের কাছে কন্ডিশন বা শর্ত মিশ্র অনুপাতের ক্ষেত্রে। পরীক্ষা পারপাসে আমাদের ওয়ান লাইনার কোশ্চেন আসবে এখান থেকে, যে মিশ্র অনুপাত দিয়ে দিবে, দুটো অনুপাত দেওয়া থাকবে, তাদের থেকে মিশ্র অনুপাত নির্ণয় করতে বলবে। তোমরা খুব সহজেই এই কন্ডিশনটা ইউজ করে অনুপাত বের করে নিতে পারবে। ঠিক আছে, এটা হলো মিশ্র অনুপাত। আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি তাহলে মিশ্র অনুপাতের ক্ষেত্রে। সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো
2:3 একটি অনুপাত আছে। আর একটা অনুপাত সাপোজ আমি ধরছি এখানে 15:17। ঠিক আছে, দুটো অনুপাত ধরলাম। এদের যে মিশ্র অনুপাত হবে, কি হবে তাহলে? 2 × 15 করতে হবে ফার্স্টে, ইস টু কি করবে 3 × 17 করে দিবে, তাহলে মিশ্র অনুপাত পেয়ে যাচ্ছে। কত পাচ্ছ? 15×30 পাচ্ছ। এখানে কত পাচ্ছ? 317 পাচ্ছ, 51। ঠিক আছে, প্লাস সংখ্যাগুলিকে গুণ করে দেবে এখানে, 30 × 51। এটি হচ্ছে আমাদের কাছে হয়ে যাচ্ছে মিশ্র অনুপাত। একটি ইম্পর্টেন্ট পার্ট সম্বন্ধে আমি তোমাদের সামনে একটু ডিসকাস করতে যাচ্ছি। যেহেতু আমরা দেখতে পেয়েছি অলরেডি যে অনুপাত মানে কি বোঝানো হয়, আমরা ভাগ করাকে বোঝাচ্ছি, তাই না? আমরা দেখো কিছুক্ষণ আগে লিখলাম যে a:b, মানে আমরা কি লিখেছিলাম a/b। তার মানে একটি সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যাকে ভাগ করাকে বোঝানো হচ্ছে। সাপোজ আমি একটা এক্সাম্পল যদি এখানে বলি, সাপোজ আমি এখানে যে একটি সংখ্যা আছে উপরে 30, নিচে দেখতে পাচ্ছি আমরা রয়েছে এখানে 16। এই যে সংখ্যাটি রয়েছে এটাকে চাইলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 30:16। ঠিক আছে, কারণ a/b কে আমরা কি লিখতে পারি, a:b। একটু আগে দেখলাম যেমন আমরা এখানে ওপর নিচ থাকলে সংখ্যার মধ্যে কি করতে পারি, ক্যান্সেলেশন বা কাটাকাটি করতে পারি। আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারছি, 15×30, 8×16। সিমিলারলি আমরা বাঁ দিকে যেমন কাটাকাটি করতে পারছি, ডান দিকেও কিন্তু আমরা চাইলে কাটাকাটি করতে পারবো। অর্থাৎ অনুপাতের মধ্যেও কিন্তু আমাদের পূর্বপদ এবং উত্তর পদের মধ্যে আমরা চাইলে ক্যান্সেলেশন করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নাম্বারগুলোকে দেখে নিতে হবে যে নাম্বারগুলো আদৌ ক্যান্সেল করা যাচ্ছে কিনা। আরেকটি কাটাকাটি করার একটি নিয়ম রয়েছে, যে আমরা যখন অনুপাত থেকে আমাদের পূর্বপদ এবং উত্তরপদ থেকে কাটাকাটিটা করছি, এখানে দেখতে হবে যে আমরা ক্যান্সেল যখন করছি দুটি থেকে, মানে পূর্বপদ থেকেও যেন কাটাকাটি মানে আমরা ছোট করছি মানটিকে কেটে, এবং উত্তরপদকেও যেন আমরা কেটে ছোট করতে পারি। অর্থাৎ ভাগ করছি আমরা বোথ সাইডে বা দুই দিকে, একই সংখ্যা দিয়ে যেন দুটো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে। ঠিক আছে, সিমিলারলি এখানে কাটাকাটি করলে বা আমরা ভাগ করলে কত পাচ্ছি, 15 আর 8, মানে 15:8 কিন্তু পাচ্ছি আমরা এখানে। তো আমরা কি করি, অনুপাত যখন ক্যালকুলেট করি আমরা এরকম ফর্মে এক্সপ্রেস না করে ডিরেক্টলি কিন্তু পাশাপাশি আমরা ক্যালকুলেশন পারফর্ম করতে পারি। আমি একটা সাপোজ একটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা টাইপসে এবার চলে এসেছি। নাম্বার 2, যেই টাইপ সম্বন্ধে এখন আমরা ডিসকাস করব তাকে আমরা বলছি দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত বলা হয়। দ্বিগুণানুপাত বলতে দ্বিগুণ অনুপাত। এটা কেমন, মানে দ্বিগুণানুপাত মানে কি, কি মিনিং রয়েছে, সমস্ত আমি ডিটেলসে আলোচনা করছি। দ্বিগুণানুপাত মানে হচ্ছে ইংলিশে বলা হয় ডুপ্লিকেট রেশিও। মনে রাখবে, সাপোজ একটি রেশিও বা অনুপাত দেওয়া আছে, a:b, সাপোজ তোমাকে দেওয়া আছে, প্রদত্ত প্রদত্ত তোমার a:b একটি অনুপাত দেওয়া আছে। এবার এর দ্বিগুণ অনুপাত তোমাকে ক্যালকুলেট করতে হবে। a:b এর দ্বিগুণ অনুপাত মনে রাখবে কি হয়ে যায়, a²:b² হয়ে যাবে। তাহলে দ্বিগুণ অনুপাত যখনই ক্যালকুলেট করতে বলবে দুটি সংখ্যা বা একটি অনুপাতের জন্য, অনির্দিষ্ট অনুপাত আমি নিয়েছি a:b, যে কোনো অনুপাতের জন্য দ্বিগুণ অনুপাত ক্যালকুলেট করতে গেলে কি করবে, প্রথম নাম্বার বা পূর্বপদের স্কোয়ার করতে হবে, উত্তর পদের স্কোয়ার বের করতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই এখানে। মনে করো, সাপোজ আমি একটি সংখ্যা লিখছি, মনে করো 15:13 রয়েছে, তোমাকে এক্সাম্পল দিয়ে রেখেছে এক্সামে 15:13। এর কি বলেছে, দ্বিগুণ অনুপাত ক্যালকুলেট করতে বলেছে। দ্বিগুণ অনুপাত মানে কি করতে হবে, 15 স্কোয়ার করতে হবে, ইস টু কি করতে হবে, 13-এরও স্কোয়ার করতে হবে। 15 স্কোয়ার কত পাচ্ছি আমরা, 225। 13 স্কোয়ার কত পাচ্ছি, 169। অর্থাৎ 15:13 এর দ্বিগুণ অনুপাত হচ্ছে 225:169। যেটা পাচ্ছ আর কাটাকাটি করবে না, ওখানেই অ্যান্সার তোমরা পেয়ে যাবে অপশনের মধ্যে। ঠিক আছে, এটা গেল আমাদের দ্বিগুণানুপাত। তো আশা করি ক্লিয়ার রয়েছে। নেক্সট আমরা এক্সাম্পলে আসছি এবার।
দ্বিগুণানুপাত। এবার আসবো আমরা নাম্বার 3, এটাকে বলা হয় দ্বিবিভাজিত অনুপাত। দ্বিবিভাজিত অনুপাত, নামটা ভালো করে খেয়াল রাখবে, দ্বিবিভাজিত অনুপাত। আচ্ছা, দ্বিগুণানুপাত বা মিশ্র অনুপাত, আমরা করেছি মিশ্র অনুপাত ফার্স্টে করেছি। আমি ইংলিশ টার্মটাও লিখে দিচ্ছি, আমাদের এক্সাম পারপাসে কিন্তু ইংলিশ টার্মটাও কাজে দেবে। এটাকে বলা হয় মিক্সড রেশিও, মিশ্র অনুপাতকে মনে রাখবে, মিক্সড রেশিও বলা হয়। নাম্বার 2 যেটা আমরা করলাম দ্বিগুণ অনুপাত, একে ইংলিশে বলা হয় ডুপ্লিকেট রেশিও। ইংলিশ টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডুপ্লিকেট রেশিও বা ডুপ্লিকেট শর্টে আমি লিখলাম এখানে, ঠিক আছে। দ্বিবিভাজিত অনুপাত, এটাকে বলা হয় সাব ডুপ্লিকেট রেশিও, ইংলিশে সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও বা দ্বিবিভাজিত অনুপাত কাকে বলে এবং কি কন্ডিশন রয়েছে সব আমরা জেনে নেব। সিমিলারলি মনে করো সেম আমি A:B একটি অনুপাত গিভেন বা প্রদত্ত রয়েছে। এই অনুপাতটির সাব ডুপ্লিকেট রেশিও বা দ্বিবিভাজিত অনুপাত অলওয়েজ মনে রাখবে, যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের কি করতে হয়, স্কোয়ার রুট নিতে হবে বা স্কোয়ার রুট বের করতে হবে বা বর্গমূল নির্ণয় করতে হবে। সেটি আমাকে রিপ্রেজেন্ট করছে এখানে দ্বিবিভাজিত অনুপাতকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার রয়েছে। তাহলে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করো আমি দুটো স্কোয়ার নাম্বার লিখছি এখানে। মনে করো 121 রয়েছে, ইস্টু রয়েছে মনে করো 324। এদের কি করতে হবে, দ্বিবিভাজিত অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে কি হবে, 121-এর রুট ওভার নিতে হবে আমাকে, আর 324-এর রুট ওভার নিতে হবে। তো সংখ্যা দুটি কি রয়েছে এখানে, সংখ্যা দুটি কিন্তু আমাদের বর্গ সংখ্যা রয়েছে। তো 11 স্কোয়ার 121 রয়েছে, 18 স্কোয়ার 324 রয়েছে, তো আমরা দেখতেই পাচ্ছ। তো 121 এবং 324 এর দ্বিবিভাজিত অনুপাত হচ্ছে 11:18। ঠিক আছে, এটি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে। চলো তাহলে নেক্সট আমরা এক্সাম্পলে চলে আসি, নেক্সট পয়েন্টে। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস করছি এখন বিভিন্ন প্রকারভেদ অনুপাতের মধ্যে। নাম্বার 4 যেটা আমরা করতে যাচ্ছি অনুপাতের, সেটাকে বলা হয় ত্রিগুণানুপাত। আমরা বাংলায় বলি ত্রিগুণানুপাত, ইংলিশে বলা হয় ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও, ত্রিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। ঠিক আছে, কাকে বলে জেনে নাও। সিমিলারলি সেম এক্সাম্পলই ধরবো আমি সব ক্ষেত্রে। A:B একটি অনুপাত গিভেন রয়েছে বা প্রদত্ত রয়েছে। এর যে ত্রিগুণানুপাত কি করতে হবে, প্রথম সংখ্যাটির ঘন করবে, কিউব করবে, দ্বিতীয় সংখ্যাটিরও কিউব করে দেবে, তাহলে ত্রিগুণানুপাত চলে আসবে। ফর এক্সাম্পল সাপোজ আমি নিচ্ছি, মনে করো এখানে, আশা করছি তোমরা বুঝতে পারবে, খুবই ইজি, খালি কন্ডিশন গুলো মাস্ট আমাদের মনে রাখতে হবে। এই যে আমরা কন্ডিশন গুলো লিখছি এখানে প্রদত্ত, যে এই যে কন্ডিশন গুলো লিখছি, এটি হচ্ছে আমাদের কাছে আসল কন্ডিশন। এই কন্ডিশন গুলি কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, কারণ এর উপর বেস করে কিন্তু আমরা অঙ্কগুলো করছি, তোমরা দেখতেই পাচ্ছ। সিমিলারলি সাব ডুপ্লিকেট বা দ্বিবিভাজিত অনুপাতের ক্ষেত্রেও দেখো এই কন্ডিশনটাই কিন্তু ইম্পর্টেন্ট হবে। তো কন্ডিশনটাকে ভালো করে একদম মার্ক করে রাখছি। এইটার ক্ষেত্রে আসছি, সিমিলারলি এটা দ্বিগুণানুপাত, এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই শর্তগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। শর্ত যদি মনে থাকে আমরা সহজেই কিন্তু অঙ্কগুলো করতে পারবো। শর্ত যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারছি না। ওকে, শর্ত মনে রাখাটা হচ্ছে আবশ্যিক বা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সাপোজ মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেগুলো কিনা পরীক্ষায় এসছে সেখান থেকেই বলছি। মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, কিউব বের করতে হবে। তো 6:, সাপোজ আমি 7 নিচ্ছি। একটি এক্সাম্পল রয়েছে 6:7। এই অনুপাতটি ত্রিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও কত হবে, সাপোজ তোমাকে ক্যালকুলেট করতে বললো এক্সামে। তো তাহলে কি করবে, 6-এর কিউব করবে, 6-এর কিউব কত হবে, 216 ধরতে হবে। 7-এর কিউব কত হয়, 343 বা 343 হয়ে যায়। এই যে দেখো আমি কিন্তু কোনো রকম গুণ না করেই ডিরেক্ট আমরা লিখে দিচ্ছি 216 343। এই কারণে কিন্তু অলওয়েজ আমি বলে থাকি তোমাদেরকে যে তোমাদের কিন্তু স্কোয়ার এবং কিউবস এর মানগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে।
স্কোয়ারের ক্ষেত্রে আমি অলওয়েজ বলি যে 30 অব্দি স্কোয়ার মুখস্থ করতে হবে। কিউবের ক্ষেত্রে বলি অ্যাটলিস্ট 15 অব্দি তোমাকে স্কোয়ার মুখস্থ করে রাখতে হবে। এর সাথে যেটা মুখস্থ করতে হবে অবশ্যই তোমাদের টেবিলস বা নামতা মুখস্থ করতে হবে 1 থেকে 20 পর্যন্ত। এটি কিন্তু সবার জন্যই মাস্ট। যতক্ষণ না আমরা এটা মুখস্থ করছি আমাদের ক্যালকুলেশন কিন্তু ফাস্ট করা পসিবল হবে না। কারণ তোমরা অবশ্যই জানো ডিফেন্সের এক্সাম মানেই অল্প সময়ে যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রেই বলো না কেন কম সময়ের মধ্যে আমাদের সলিউশন বের করতে হবে। তার জন্য আমাদের কিন্তু ক্যালকুলেশন শর্ট ট্রিক্স এমনকি কিছু নিয়ম যেগুলো আমি তোমাদেরকে বললাম যেমন স্কোয়ার আর কিউবের মান মুখস্থ করা সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করে রাখতেই হবে। ঠিক আছে, নাহলে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো না চট জলদি। ঠিক আছে, আশা করি তোমাদের এখানে ক্লিয়ার রয়েছে। চলো আমরা তাহলে নেক্সট কনসেপ্টে আসছি। ঠিক আছে, আশা করি তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার রয়েছে। তাহলে আমরা নেক্সট চলে এসেছি নেক্সট কনসেপ্টে। নেক্সট আমরা আসছি যাকে বাংলায় বলা হয় ঘনানুভূতি। ইংলিশে বলা হয় সাব ট্রিপ্লিকেট রেশিও। ঠিক আছে, ঘনানুভূতি বা সাব ট্রিপ্লিকেট রেশিও, এটা সম্বন্ধে আমরা এখন জেনে নেব সাব ট্রিপ্লিকেট রেশিও বা ঘনানুভূতি সম্পর্কে। এটা কি মিনিংটা আমরা জেনে নেব সবার আগে। সাব ট্রিপ্লিকেট রেশিও কাকে বলছি? আমরা দেখো ট্রিপ্লিকেট মানে কি জানলাম যে কিউব করতে হবে, ঘন করতে হবে। সাপোজ সেম আমি এক্সাম্পল নিচ্ছি a:b একটি রেশিও গিভেন রয়েছে আমার কাছে। এটার যে সাব ট্রিপ্লিকেট রেশিও হয়ে যাবে, সাব মানে কি বলেছিলাম আমরা রুট ওভার নিতে হবে, তার সাব ট্রিপ্লিকেটের ক্ষেত্রে আমরা কি করব স্কোয়ার রুট অফ a:2 আমরা নিব স্কোয়ার রুট অফ b। এই পার্টটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে যাচ্ছি এখানে। a:b এর ঘনানুভূতি বা সাব ট্রিপ্লিকেট রেশিও আসবে কিউ রুট অফ a:2 কিউ রুট অফ b। এই যে প্যাটার্নটা আমি লিখলাম এখানে, এই প্যাটার্নটিকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে তোমাদের। এই কন্ডিশন গুলো কিন্তু মাস্ট আমাদের মুখস্থ করতেই হবে বা মনে রাখতেই হবে, তাহলেই যথেষ্ট আমাদের জন্য। ঠিক আছে, তো সাপোজ আমি একটা এক্সাম্পল এখানে লিখছি, মনে করো। তো ঘনানুভূতি বা সাব ট্রিপ্লিকেট যেহেতু বলেছে, তো ফার্স্টে আমি নিব এখানে মনে করো 125 একটি সংখ্যা নিচ্ছি ইস টু সাপোজ মনে করো 729 নিচ্ছি। এদের ক্ষেত্রে যে সাব ট্রিপ্লিকেটের যে ভ্যালুটা হবে অবশ্যই বুঝতেই পারছো কিউব রুট অফ 125 হয়ে যাচ্ছে আমার রুটের মধ্যে। ইস টু কত আসছে কিউব রুট অফ 729 আসছে। তো এখান থেকে কত পাচ্ছি 125-এর কিউব রুট মানে কত হচ্ছে 5, আর 729-এর কিউব হচ্ছে কত হবে আমরা জানি সেটা হচ্ছে 9 হয়ে যাবে। ঠিক আছে, তো 5:9 হয়ে যাচ্ছে আমাদের কাছে ঘনানুভূতি বা সাব ট্রিপ্লিকেট রেশিও। এটি হচ্ছে আমার কাছে অ্যান্সার। তো আশা করছি তোমাদের এই টাইপস গুলো আপাতত ক্লিয়ার হলো তোমাদের। ঠিক আছে, আশা করছি ভালো মতো বুঝতে পেরেছো। কন্ডিশন গুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আমাদের কিছু করার নেই। এই কন্ডিশনের উপর বেস করেই কিন্তু আমরা অঙ্কগুলো করে থাকবো। ওকে, তো এই পার্টটি আমাদের কমপ্লিট হলো। নাম্বার 6 নাম্বার পয়েন্ট যেটা আমরা দেখতে যাচ্ছি অনুপাতের টাইপস এর মধ্যে বা প্রকারভেদের মধ্যে, সেই ক্যাটাগরিটার নাম হচ্ছে আমাদের কাছে আমরা জানবো এখানে তাকে বলে থাকি আমরা বিপরীত অনুপাত। কি বলি আমরা? বিপরীত অনুপাত। ইংলিশে বলা হচ্ছে বিপরীত অনুপাতকে ইনভার্স রেশিও। ইংলিশে বলা হয় কি বলা হয়? ইনভার্স রেশিও। বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও কাকে বলে সবার আগে আমরা জেনে নিই। তো বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও কন্ডিশনটা কি সবার আগে মনে রাখতে হবে। এই ক্ষেত্রে সবার প্রথমে আমি তোমাদের যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি দুটি ক্যাটাগরিতে ভাগ করছি এখানে। 1 নাম্বার ক্যাটাগরি হচ্ছে আমাদের কাছে বিপরীত অনুপাতে, যেখানে আমি দুটি সংখ্যার ক্ষেত্রে বোঝাচ্ছি।
ফার্স্টে মনে করো আমি দুটো সংখ্যা বলতে গেলে আমি এ ইস টু বি কেই নিচ্ছি ফার্স্টে। একটি অনুপাত রয়েছে এ ইস টু বি, দুটো সংখ্যা নিয়ে একটি অনুপাত তৈরি হয়েছে যাকে আমরা বলছি এ ইস টু বি। এই সংখ্যাটি বিপরীত অনুপাত বা ইনভার্স রেশিও ফার্স্টে যেটা হবে সেটা হয়ে যায় আমাদের কাছে 1/a/1/b। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 1/a/1/b, যাই সংখ্যা দেওয়া থাকবে না কেন আমাকে তাকে তার কি করতে হবে, রেসিপ্রোকাল নিতে লাগবে। এটাই আমাদের কি রিপ্রেজেন্ট করছে এখানে, ইনভার্সকে। এবার যখনই আমরা অনুপাতে, আমি একটি ইম্পর্টেন্ট কথা এখন বলতে যাচ্ছি, ভালো করে শুনবে সবাই। সেটা হচ্ছে অনুপাতে কখনোই কিন্তু আমরা এরকম ভগ্নাংশ আকারে আমরা কোনো উত্তর দিতে পারি না কোনো অঙ্কের ক্ষেত্রে। ভগ্নাংশ আকারে কি করতে পারি না, আমরা কোনো অ্যান্সার দিতে পারবো না। তো ভগ্নাংশ আকারে যেহেতু দিতে পারছি না, কি করতে হবে, ভগ্নাংশটাকে একটি সমাধান করে আমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। 1/a 1/b দুটি কিন্তু আমাদের কাছে ভগ্নাংশ আছে। পূর্ণ সংখ্যায় আনতে গেলে কি করতে হবে বলে দিচ্ছি। এই যে সংখ্যাগুলি এখানে রয়েছে 1/a 1/b, জাস্ট খালি কি করবে, ক্রস মাল্টিপ্লাই করবে। বি কে কোনাকুনি উপরের দিকে গুণ করছো, এ কেও কোনাকুনি গুণ করছো, তাহলে কত পাচ্ছ এখানে, বি ইস টু এ। তার মানে এ ইস টু বি আমার যদি দেওয়া থাকে এই প্রশ্নে, তার যদি ইনভার্স রেশিও বের করতে হয় সেটা আসবে কত আমাদের কাছে, বি ইস টু এ হয়ে যাবে দুটি সংখ্যার ক্ষেত্রে। এক নাম্বার পয়েন্ট যেটা আমি বললাম। ওকে, 2 নাম্বার পয়েন্টে আমি আসছি, সেটা আমরা কি করব, তিনটি সংখ্যার ক্ষেত্রে দেখব। তিনটি সংখ্যার ক্ষেত্রে এই যে উদাহরণটা আমি দিতে যাচ্ছি, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ তিনটি সংখ্যার ক্ষেত্রে যখনই আমরা ইনভার্স রেশিওটা বের করি, সাপোজ মনে করো আমি তিনটি সংখ্যা এম ইজ টু এন ইজ টু পি নিচ্ছি। ঠিক আছে, আমি সাপোজ এম এন পি নিচ্ছি, তাহলে ইনভার্স রেশিও কি বলবো, এদের আমি ডিরেক্ট বলবো 1/m ইজ টু 1/n ইজ টু কত হয়ে যাবে, 1/p। এটি আমার কাছে কিন্তু ইনভার্স রেশিও এক্সাম্পল হয়ে গেল বা উদাহরণ হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, এই এক্সাম্পলটি আমি একটি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল আমি একটি অনুপাত নিচ্ছি 3 অঙ্কের ক্ষেত্রে। সাপোজ মনে করো 2:3:, আমি এখানে 5 নিচ্ছি। 2:3:5 একটি অনুপাত 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমি নিলাম। এই সংখ্যাটি ইনভার্স রেশিও ফার্স্টে আমরা বের করব। ঠিক আছে, তো ইনভার্স রেশিও করতে গেলে কি করতে বললাম আমি, তাদের রেসিপ্রোকাল বা অনন্যক নিতে হবে। 1/2 1/3 আর 1/5 হয়ে যাচ্ছে অনুপাতে। এবার আমি এটাও বললাম যে আমরা অনুপাতে কিন্তু এইভাবে অ্যান্সার দিতে পারি না ভগ্নাংশ আকারে। তো আমাদের কি করতে হবে, এটাকে সিম্পলিফাই করতে হবে, আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তো কি করবে, আমি ভালো করে টেকনিকটা বলছি। ডিনোমিনেটর দেখো, প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে লব আর হর রয়েছে, ভগ্নাংশ যেহেতু বললাম। লবে কত আছে, প্রত্যেকটি সংখ্যার 1 রয়েছে, হরে কত আছে, 2 3 5 রয়েছে। তিনটি সংখ্যা লসাগু বের করো, 2 3 5 এর লসাগু কত হবে এখানে, এলসিএম অফ 2 3 5। 2 3 5 এর কি করতে হয়, লসাগুটা ক্যালকুলেট করতে হয়। কত পাচ্ছি, 30। প্রত্যেকটি সংখ্যাকে আমরা কি করবো, এখানে 30 দিয়ে গুণ করছি। 1/2 কেও 30 দিয়ে গুণ করছি, 1/3 কেও 30 দিয়ে গুণ করব, আর 1/5 কেও আমরা 30 দিয়েই গুণ করব। কত পাচ্ছি, কাটাকাটি করতে পারি আমরা, 15 × 30 পাচ্ছি, 10 পাচ্ছি, 6 পাচ্ছি। এখান থেকে মানটা কত আসবে, 15:10:6। এটাই হয়ে যাবে আমার কাছে তিনটে সংখ্যা 2 3 5, তার ইনভার্স রেশিও। 2 3 5 এর ইনভার্স রেশিও কত পাচ্ছি আমরা, 15:10:6। ঠিক আছে, ইনভার্স মানেই কিন্তু রিভার্স হয়ে যায় না, মনে রাখবে। দুটি সংখ্যার ক্ষেত্রে ইনভার্স কিন্তু আমাদের রিভার্স হয়ে গেছিল। এ ইস টু বি দেওয়া থাকলে আমরা বলে দিয়েছিলাম যে বি ইস টু এ হয়ে যাচ্ছে দুটি সংখ্যার ক্ষেত্রে। তিনটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা রিভার্স বলতে পারবো না। ওকে, কন্ডিশনটা ভালো করে মনে রাখবে। আর কি করে করছি, টেকনিকটাও ভালো করে খেয়াল রাখবে। আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে। ঠিক আছে, এই টোটাল আমাদের 6টির মতো ক্যাটাগরি ছিল রেশিওর ক্ষেত্রে, যেগুলো আমাদের জানা দরকার অঙ্ক পারপাসে, সেগুলো আমরা জানলাম। ঠিক আছে, তো রেশিওর থেকে মোটামুটি যা যা যাবতীয় কনসেপ্ট আমাদের অঙ্ক করার ক্ষেত্রে দরকার পড়বে, সেই সমস্ত কনসেপ্টই আমরা এখানে ডিসকাস করলাম। তো আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট কনসেপ্ট চলে আসবো, এরপরে আমরা রেশিওর পরে, সেটা হচ্ছে সমানুপাত বা প্রপোর্শন নিয়ে। তো এখন আমরা আমাদের নিউ কনসেপ্ট শুরু করতে চলেছি, যেখানে আমরা শিখব যে সমানুপাত সম্পর্কে।
আমরা অনুপাত সম্বন্ধে যাবতীয় যা যা কনসেপ্ট আমাদের লাগবে সমস্ত কনসেপ্টই আমরা এই মুহূর্তে ডিসকাস করলাম। এবারের আমাদের নেক্সট কনসেপ্ট হবে সমানুপাত, অর্থাৎ প্রপোর্শন। বাংলায় আমরা বলছি সমানুপাত। ঠিক আছে, এই প্রপোর্শন সম্বন্ধে আমরা ডিটেলসে সবার আগে জানবো। যেমন আমি রেশিও নিয়ে ডিসকাস করলাম ফার্স্টেই, তখন আমরা প্রপোর্শন নিয়ে ডিসকাস করছি এবং ডিটেলসে আমি সম্পূর্ণ ডিসকাস করব। প্রপোর্শন কাকে বলে, কখন হয়, কন্ডিশন কি, সমস্ত কিছু ডিসকাস করছি তোমাদের জন্য। প্রপোর্শনকে বাংলায় কি বলে, সমানুপাত। মানে সমানুপাত কথার অর্থ অর্থ হচ্ছে সমান অনুপাত, অর্থাৎ দুটি অনুপাত আমাদের প্রয়োজন পড়বে, দুটি আমাদের অনুপাতের প্রয়োজন এখানে এক্ষেত্রে, বা আমরা বলতে পারি টোটাল চারটি সংখ্যা, অ্যাটলিস্ট কম করে হলে চারটি সংখ্যার প্রয়োজন আমাদের সমানুপাত হওয়ার জন্য। দুটি অনুপাতের সমানতাকে প্রকাশ করে হচ্ছে সমানুপাতকে বোঝানো হয়। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, সাপোজ মনে করো দুটি অনুপাত ধরছি, একটি অনুপাত ধরছি আমি A:B তে, আরেকটি অনুপাত সাপোজ আমি ধরছি যে C:D। এই দুটি অনুপাত সাপোজ আমার কাছে দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখন আপাতত ABCD কোনটারই মান জানি না, ABCD চারটে সংখ্যা জাস্ট, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। এই চারটে যে সংখ্যা নিয়েছি বা দুটি যে অনুপাত নিয়েছি A:B এবং C:D, সমানুপাত হওয়ার জন্য অবশ্যই মনে রাখবে এই দুটি অনুপাত যদি সমানুপাতে থাকে, যদি আমরা বলি সমানুপাতে থাকবে যখন, এই দুটি অনুপাত সমানুপাতে থাকবে যখন আমার কাছে A:B সমান সমান হয়ে যাবে আমার কাছে C:D। ঠিক আছে, দুটি অনুপাত কখন সমানুপাতে থাকবে, যখন আমার কাছে A:B C:D সাথে কি হচ্ছে, সমান হচ্ছে। অথবা আমরা এটাকে ঘুরিয়ে বলতে পারি দুটি অনুপাতকে সমানুপাত সমানে থাকছে তাতেও সমানুপাত হচ্ছে, অথবা অথবা আমরা বলতে পারি চারটে সংখ্যা A B C আর D, ঠিক আছে, সমানুপাতে থাকবে। আমরা এটাকে নেক্সট পেজে বলছি। অথবা আমরা ঘুরিয়ে বলতে পারি যে চারটে সংখ্যা A, B, C, D সমানুপাতে থাকবে যদি আমাদের কাছে এই কন্ডিশনটা যেটা আমি বললাম A:B কত হচ্ছে C:D হয়। তার মানে যা কিছুই না, সমানুপাত হওয়ার শর্ত হচ্ছে এটাই, দুটি অনুপাত সমানুপাত হওয়ার শর্ত হচ্ছে A:B সমান সমান C:D হতে হবে, অথবা চারটে সংখ্যা ABCD আমাদের কাছে থাকলে তারা সমানুপাতে থাকবে যদি A:B সমান সমান হয়ে যায় আমার কাছে C:D। ঠিক আছে, ক্লিয়ার রয়েছে, আশা করি তোমাদের বুঝতে পারলে। এবার দেখো এখানে H2P সমান সমান C:D, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না, আমরা চাইলে লিখতে পারি H2B কে A/B, ফার্স্টেই বলেছিলাম অনুপাতের সংজ্ঞাতে আমি। C:2 কে কি লিখতে পারি আমরা চাইলে C/D লিখতে পারি। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এই কন্ডিশনটাও বলতে পারি যে চারটে সংখ্যা সমানুপাতে আছে যদি থাকে বা আছে, তাহলে কি হতে হবে, A/B সমান সমান C/D হতে হবে। এটাকে চাইলে আমরা আরেকভাবে লিখতে পারি, কি করে, ক্রস মাল্টিপ্লাই করে। AD সমান সমান কত পাচ্ছি আমরা, BC পাচ্ছি কোনাকুনি গুণ করলে। এখান থেকে আরেকটি শর্ত পাচ্ছি আমরা সমানুপাত হওয়ার, সেটা হচ্ছে AD:BC। তিনটে কন্ডিশন পাচ্ছি, একটা হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে আমার কাছে এটা, থার্ড হচ্ছে আমার কাছে এটা। যে কোনো একটি কন্ডিশন আমরা ইউজ করব অঙ্ক করার সময়, তাহলেই আমরা সমানুপাত এখান থেকে খুব পরিষ্কারভাবে পেয়ে যাব। মেইন কন্ডিশন হচ্ছে আমাদের এই কন্ডিশনটি, ওপরে কন্ডিশনটি, সেখান থেকে আমাদের এসছে এই সেকেন্ডের কন্ডিশনটি। ঠিক আছে, এবার আমি একটি ইম্পর্টেন্ট কথা বলি, যখন আমরা সাপোজ মনে করো সমানুপাতে আছে কিনা চেক করতে যাচ্ছি, চারটি সংখ্যা সমানুপাতে আছে কিনা, তার জন্য আমরা সবসময় কি করি, এই সেকেন্ড কন্ডিশনটাকে বেশি ইউজ করি, আমাদের তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায় এবং সুবিধাও হয় ক্যালকুলেশন করতে। ঠিক আছে, সাপোজ আমি একটি কোশ্চেন এবার বলছি, তো আশা করি তোমরা বুঝতে পারলে সমানুপাত কাকে বলে। এটি হলো সমানুপাতের সংজ্ঞা, যে চারটে সংখ্যা ABCD সমানুপাতে থাকবে যদি তাদের মধ্যে এই কন্ডিশনটা ভ্যালিড হয় বা স্যাটিসফাই করে যে H2B সমান সমান C:D হতে হবে। ঠিক আছে,
এটা হচ্ছে আমার কাছে প্রধান শর্ত। এবার সাপোজ আমি একটা অঙ্ক তোমাদের বলছি আর কোশ্চেন বলছি তোমাদেরকে। সেই কোশ্চেনটা সাপোজ এরকম, মনে করো চারটি সংখ্যা আমি লিখছি, 2, 4, 16 আর 18। এই চারটি সংখ্যা 2, 4, 16, 18 কি সমানুপাতে থাকবে? এই চারটি সংখ্যা কি সমানুপাতে থাকবে কি না? এটা হচ্ছে আমার কাছে কোশ্চেন, চারটি সংখ্যা কি সমানুপাতে থাকবে কি না। আমি কি করে তাহলে চেক করবো চারটি সংখ্যা সমানুপাতে আছে কি না? ঠিক আছে, কি করে চেক করছি ভালো করে দেখো। সমানুপাতে যখনই চারটে সংখ্যা থাকতে হবে, তাহলে কি কন্ডিশন ছিল আমার কাছে, যে এ ইজ টু বি সমান সমান কি হতে হবে, সি ইজ টু ডি হতে হবে। যখন এ বি সি ডি ছিল, তাহলে এ বি সি ডির জায়গায় কে রয়েছে, এখানে এর জায়গায় রয়েছে 2 রয়েছে, এখানে আমাকে বি এর জায়গায় কি দেখতে পাচ্ছি 4 রয়েছে, সি এর জায়গায় কে রয়েছে 16 রয়েছে, আর ডি এর জায়গায় কে রয়েছে আমার কাছে 18 রয়েছে বা 18 রয়েছে। চারটে সংখ্যা হয়ে গেল। সমানুপাত থাকতে গেলে কি বললাম, আমি সেকেন্ড কন্ডিশনটা ইউজ করছি। এ বাই বি এর মানটা বের করে কত পাচ্ছ, 2/4। এখান থেকে কাটাকাটি করে কত পাচ্ছ, 1/2। সি বাই ডি এর মানটাও বের করছি আমরা, কত আছে 16/18 রয়েছে, কাটাকাটি করলে কত পাচ্ছি আমরা এখানে, 8 দুগুণে 16, 9 দুগুণে 18 পাচ্ছি। তো এখানে আমরা মানটা পাচ্ছিলাম 1/2, এখানে মানটা পাচ্ছি আমরা কত, 8/9 সি বাই ডি। তাহলে এ বাই, আমরা যদি জানি যে, আমরা এখন জানি যে সমানুপাতে থাকতে গেলে কি হতে হবে, অবশ্যই আমাদের কাছে এ বাই বি সমান সমান সি বাই ডি হতে হবে, যেখানে আমরা কন্ডিশনটা পড়েছি। আমরা এই সেকেন্ড কন্ডিশনের কথাটা বলছি, যে এ বাই বি সমান সমান সি বাই ডি হতে হবে সমানুপাত। কিন্তু এখানে তোমরা দেখো 1/2 একটি মান পেয়েছি এ বাই বি, আর সি বাই ডি কত পেয়েছি আমরা, এ বাই বি পেয়েছো 1/2, সি বাই ডি কত পেয়েছো 8/9। তো 1/2 আর 8/9 কি সমান হচ্ছে? 1/2 কখনোই কিন্তু 8/9 এর সাথে সমান হয় না। তাহলে আমরা কি বলতে পারবো এ বাই বি সমান সমান সি বাই ডি? এখানে আমরা কিন্তু কখনোই এখানে এটা বলতে পারছি না, কারণ এটা ভ্যালিড হচ্ছে না এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে চারটে সংখ্যা যে ছিল, যেহেতু আমার কাছে এ বাই বি সমান সমান হচ্ছে না কার সাথে, সি বাই ডি এর সাথে, সুতরাং আমরা কি বলবো, যে চারটে সংখ্যা ছিল 2, 4, 16 এবং 18, এই চারটি কিন্তু সমানুপাতে নেই। চারটি সংখ্যা কিন্তু সমানুপাতে নেই, কারণ এ বাই বি নট ইকুয়াল টু সি বাই ডি হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তো আশা করছি তোমরা সমানুপাত কাকে বলে ডেফিনেশনটা বুঝতে পারলে। এই একটাই শর্ত আমার কাছে, যে এ টু বি সমান সমান সি টু ডি হতে হবে। এটা আমরা বোথ সাইডেড বলতে পারি, অর্থাৎ চারটি সংখ্যা এ বি সি ডি যে সমানুপাত থাকে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আবার ঘুরিয়ে বললে, চারটি সংখ্যা যদি মনে করো এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি যদি হয়ে যায়, তাহলে আমরা ঘুরিয়ে বলবো এই চারটি যে সংখ্যা রয়েছে এ বি সি ডি, এটা কি হবে, অটোমেটিক্যালি সমানুপাতে থাকবে, অর্থাৎ বোথ সাইডেড কিন্তু ভ্যালিড হবে। ওকে, কিভাবে চেক করতে হয় সেটা আমি একটা কোশ্চেন দিয়ে বললাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার চলে আসি আমরা সমানুপাতের যে ইম্পর্টেন্ট পার্টে। সমানুপাতের ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিস নিয়ে। সমানুপাতের প্রকারভেদ, আমরা এখন প্রকারভেদ নিয়ে ডিসকাস করব সমানুপাতের মধ্যে। ঠিক আছে, সমানুপাতের প্রকারভেদ নিয়ে এবার আমি ডিসকাস করছি। তো প্রকারভেদ কেন বলা হয়েছে এটাও আমি হালকা করে বলে দিচ্ছি। সমানুপাতের প্রকারভেদ আমরা কি করব, ডিফারেন্ট কাইন্ডস অফ, এখানে আমরা সমানুপাত নিয়ে আলোচনা করব, প্রপোর্শন নিয়ে। ঠিক আছে, এই প্রকারভেদ থেকে আমি কি করব, দুটি পার্টে ভাগ করব। এটা আমরা কনসেপ্ট এখন শিখছি সমানুপাতের সম্পর্কে। এইখানে কনসেপ্টে প্রথম কনসেপ্ট যেটা হবে, আমি কনসেপ্ট 1 বলছি এই কনসেপ্টটিকে, যেখানে আমরা শিখবো যে যখন আমাদের কাছে তিনটি সংখ্যা দেওয়া থাকবে। ঠিক আছে, কনসেপ্ট 1 আমাকে বলেছে বা বলছে, যখন তিনটি সংখ্যা, যখন তিনটি সংখ্যা দেওয়া আছে, দেওয়া থাকবে। ঠিক আছে, কনসেপ্ট 1। আর কনসেপ্ট 2, এটাও আমি বলে দিচ্ছি। কনসেপ্ট 2 টা কি, যখন আমাদের কাছে
দুটি সংখ্যা দেওয়া থাকবে। তাহলে দুটি পার্ট পাচ্ছি, যখন তিনটি সংখ্যা দেওয়া থাকবে কনসেপ্ট ওয়ানে বললাম, আর কনসেপ্ট টুতে বললাম যখন দুটি সংখ্যা দেওয়া থাকবে। এবার এটা কি মিন করছে যে একটি তিনটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যা দেওয়া আছে? আমি ফার্স্টে পুরোপুরি ডিটেলসেই ডিসকাস করব। ফার্স্টেই আমি কনসেপ্ট ওয়ান যেটা রয়েছে সেটা দিয়ে শুরু করছি, যেখানে কিনা আমাদের কাছে তিনটি সংখ্যা দেওয়া আছে। যখন তিনটি সংখ্যা, সাপোজ আমি তিনটে সংখ্যাকে ধরে নিচ্ছি এখানে, এ বি সি, মানে এ কমা বি কমা সি প্রদত্ত রয়েছে বা গিভেন রয়েছে। ঠিক আছে, এ কমা বি কমা সি প্রদত্ত আমার কাছে রয়েছে। তিনটে সংখ্যা যখনই দেওয়া আছে এবিসি, তার মানে এটা কিন্তু গিভেন আমার কাছে জানি আমরা, যদিও আমরা মানটা জানি না কত হচ্ছে, কিন্তু সংখ্যা তিনটেকে আমরা চিনতে পারছি এখানে। প্রথম যে কোশ্চেনটা এখানে আমাদের ক্যালকুলেট করতে হবে এই কনসেপ্ট ওয়ানের আন্ডারে, আমরা এখানে কি করছি, আমরা এখন প্রথম সমানুপাতি ক্যালকুলেট করব। এখানে ফার্স্টে আমরা ক্যালকুলেট করব প্রথম সমানুপাতি কনসেপ্ট ওয়ানের আন্ডারে। এটা হচ্ছে সমানুপাতের প্রকারভেদ। প্রথম আমাদের কনসেপ্ট ওয়ানের আন্ডারে পড়বে প্রথম সমানুপাতি বা ফার্স্ট প্রপোর্শন আমরা ক্যালকুলেট করছি। অলওয়েজ কিভাবে বের করবে আমি সমস্ত ডিটেলসে আলোচনা করব। প্রথম সমানুপাতেই মনে রাখবে আমাদের কাছে প্রথম সংখ্যাটিকে ক্যালকুলেট করতে হবে। প্রথম সমানুপাতি মানে কি দাঁড়াচ্ছে? প্রথম সংখ্যা। আমার কাছে সমানুপাত হতে গেলে চারটি সংখ্যায় প্রয়োজন পড়ে আমরা জানি। তো প্রথম সমানুপাতি মানে হচ্ছে প্রথম সংখ্যাটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আমাদের কাছে তিনটে সংখ্যা দেওয়া আছে, কে কে আছে? এ, বি এবং সি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে প্রথম সংখ্যা বা প্রথম সমানুপাতি যেহেতু ক্যালকুলেট করতে হবে, তার মানে আমরা জানি না যে প্রথম সমানুপাতির মান কত। তার মানে অবশ্যই দাঁড়াচ্ছে যে এ বি সি এর মধ্যে কেউই কিন্তু আমাদের কাছে প্রথম সমানুপাতি এখানে হচ্ছে না। তাহলে কাকে হচ্ছে, আমরা তাহলে ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটিকে এখানে এক্স ধরছি আমরা। ঠিক আছে, প্রথম সমানুপাতির মানটাকে ধরলাম আমরা এক্স। এবার তোমরা দেখো তিনটি সংখ্যা যদি থাকে এ বি সি, তাহলে কে কোথায় কোন পজিশনে বসবে এটাও কিন্তু আমাদের কাছে একটি ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায়। যেহেতু প্রথম সংখ্যাটিকে এক্স ধরছি, অলওয়েজ মনে রাখবে যত নাম্বার সংখ্যা হবে সেই সংখ্যাটি তত নাম্বার স্থানে বসবে। তাহলে এক্স কিন্তু অবশ্যই আমাদের কাছে প্রথম স্থানে বসে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি এ বি সি যে অর্ডারে দেওয়া আছে ওই অর্ডারে বসিয়ে দিবে। তাহলে এক্স এ বি সি তিনটি সংখ্যা ছিল। সমানুপাত হতে গেলে কয়টি সংখ্যা দরকার পড়ে? চারটি সংখ্যা। যেহেতু প্রথম সমানুপাতি বের করছি, চারটি সংখ্যা পেয়ে গেলাম, তার মানে এই চারটি সংখ্যা কিন্তু এখন কিসে থাকবে? সমানুপাতে থাকবে। এই চারটি সংখ্যা এখন সমানুপাতে থাকবে। ঠিক আছে, এক্স এবিসি এখন সমানুপাতে আছে। এবার চারটি সংখ্যা যখনই আমার কাছে এখানে সমানুপাতে থাকবে, সমানুপাতে থাকার শর্তটা কি আমরা জানি। আমরা এবিসিডির ক্ষেত্রে কি বলেছিলাম যে এ বাই বি সমান সমান সি বাই ডি। চাইলে আমরা তাহলে কি লিখতে পারি এখানে, এক্স বাই এ সমান সমান কি লিখতে পারি, বি বাই সি। জাস্ট কম্পেয়ার করো এটাকে, এই চারটি সংখ্যাকে এ বি সি ডির সাথে। চিন্তা করবে এইভাবে এ বি সি ডির সাথে, তাহলে এ বাই বি সমান সমান সি বাই ডি করলে কি হচ্ছে, সমানুপাতে থাকবে বলেছিলাম আমরা। এ বাই বি যে কি হবে, এক্স বাই এ সমান সমান কি হবে, বি বাই সি। এখান থেকে দেখো তোমরা এক লাইনে এক্স এর মান বের করতে পারো। এক্স কত পাচ্ছ তাহলে, এ ইন্টু বি বা এ বি বাই সি। এই যে মানটা আমরা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু এ বি বাই সি, এটি হচ্ছে প্রথম সমানুপাতি মান যখন আমার কাছে এ বি সি প্রদত্ত বা দেওয়া আছে বা গিভেন আছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে প্রথম সমানুপাতি আমরা কি করে ক্যালকুলেট করছি। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট আমরা এখন শিখবো, সেটা হচ্ছে তৃতীয় সমানুপাতি সম্বন্ধে। তিনটি সংখ্যা যখন দেওয়া থাকবে এরকম ভাবে, তখন আমরা প্রথম সমানুপাতি কি করে ক্যালকুলেট করতে হয় আমি ডিসকাস করলাম। তো এখানে আমি তোমাদের সুবিধার জন্য একটি এক্সাম্পল তোমাদের সামনে আমি একটি ডিসকাস করছি প্রথম সমানুপাত নিয়ে। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি কিছু এক্সাম্পলস নিয়ে ডিসকাস করবো প্রথম সমানুপাতের আন্ডারে। মনে করো কোশ্চেন বা এক্সাম্পলস বলতে পারি। তাহলে এখন আমরা একটি অঙ্ক তোমাদের বলছি, সেই অঙ্কটি সাপোজ এরকম যে 6,12 এবং 24 এই তিনটি সংখ্যার প্রথম সমানুপাতি
নির্ণয় করো। ঠিক আছে, 6, 12, 24-এর প্রথম সমানুপাতি নির্ণয় করো। কি করে ক্যালকুলেট করতে হবে সেটাও বলে দিচ্ছি। সংখ্যা কে কে আছে? 6 আছে, 12 আছে, 24 আছে। প্রথম সমানুপাতি আমরা ক্যালকুলেট করছি। মনে করো প্রথম সমানুপাতি যেহেতু ক্যালকুলেট করতে হবে, তো প্রথম সমানুপাতিকে ধরছি আমরা এক্স। তো অটোমেটিক্যালি 6, 12 এবং 24 আমাদের কাছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ফর্মুলা কি বলেছে আমাকে? x/6 সমান সমান কত পাচ্ছি? 12/24। এই স্টাইলটা আমাদের ইউজ করতে হবে। এখান থেকে কিছুই না, এক্স এর মানটা বের করে নাও। কত পাচ্ছি? 6 × 12/24 হয়ে যাচ্ছে 4, 6, 24। এখানে কত পাচ্ছি আমরা? 3, 4, 12। তাহলে এক্স এর মান কত পাচ্ছি আমরা? 3। অর্থাৎ আমাদের প্রথম সমানুপাতি এক্স এর মান কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা সমানুপাতের মানগুলো বের করে নিতে পারি। আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে কিভাবে ক্যালকুলেট করলাম। তিনটি সংখ্যা দেওয়া থাকবে, প্রথম সমানুপাতি নির্ণয় করতে হবে। কি করবে? প্রথম সমানুপাতিকে আমরা ধরে নেব এক্স ধরবো এখানে। যেহেতু প্রথম সমানুপাত, তাহলে প্রথম সংখ্যা হিসেবে কে বসবে? এক্স বসবে। 6, 12, 24 কিন্তু আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংখ্যা হয়ে যাবে। তারপরে আমরা সমানুপাতের শর্ত যেটা রয়েছে, এই কন্ডিশনটাকে ইউজ করবো, a/b সমান সমান c/d। এক্স এর মান খুব সহজেই আমরা পেয়ে যাব। আমরা তাহলে নেক্সট কনসেপ্টে আসছি এবার। আমরা কনসেপ্ট 1 এর আন্ডারেই রয়েছি। কনসেপ্ট 1 এর আন্ডারে এখন আমরা দ্বিতীয় সমানুপাতি নাম্বার 2 পয়েন্ট সেটা আমরা বের করছি। দ্বিতীয় সমানুপাতি আমরা ক্যালকুলেট করব, অর্থাৎ সেকেন্ড প্রপোর্শন আমরা ক্যালকুলেট করছি। দ্বিতীয় সমানুপাতি যেহেতু বলেছে, অলওয়েজ মাথায় রাখবে দ্বিতীয় সমানুপাতি মানে হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যাটিকে কিন্তু ক্যালকুলেট করতে বলেছে। দ্বিতীয় সংখ্যাটিকে ধরে নিচ্ছি, যেহেতু ক্যালকুলেট করতে বলেছে, এটাকে আমরা কি ধরবো তাহলে? এক্স ধরে নিচ্ছি। দ্বিতীয় সমানুপাতি কি দাঁড়াচ্ছে? দ্বিতীয় সংখ্যা এক্স ধরলাম। ঠিক আছে, তো আমার কাছে তিনটে সংখ্যায় গিভেন ছিল, যে এ বি সি ছিল, আমরা দেখতেই পেয়েছি। এখানেও সেম। তাহলে এক্স যদি দ্বিতীয় সংখ্যা হয়, তোমরা তাহলে কি বলো তো, এখানে এক্স তাহলে কোথায় বসবে? তোমাদের কি মনে হচ্ছে এক্স কোন স্থানে বসতে পারে? আমি কি বলেছিলাম? যত নাম্বার সমানুপাত হচ্ছে ঠিক তার তত নাম্বার প্লেসে গিয়ে সেই সংখ্যাটি গিয়ে বসবে। তাহলে অটোমেটিক্যালি এক্স কিন্তু আমাদের দ্বিতীয় স্থানে গিয়ে বসবে, অর্থাৎ সেকেন্ড নাম্বার হিসেবে বসবে। ফার্স্ট নাম্বার কে থাকবে অটোমেটিক্যালি, এবিসি ছিল, তার মধ্যে এ তাহলে প্রথমে ছিল বলে এ ফার্স্ট হয়ে যাবে। এক্স যদি সেকেন্ড হয়ে যায়, থার্ডে বসছে বি। ঠিক আছে, আর 4 নাম্বারে কে বসছে তাহলে? সি। আর 1 নাম্বারে কে বসছে? এখানে আমাদের এ হয়ে যাচ্ছে, সেকেন্ডে হচ্ছে বি। তাহলে দ্বিতীয় সংখ্যা যাকে ধরছি, সেই প্লেসমেন্টটাকে সবার আগে ফিক্স করে অটোমেটিক আমাকে তিনটে নাম্বার অ্যাডজাস্ট করতে হবে। চারটে সংখ্যা হয়ে গেল, তাহলে কি চারটে সংখ্যা এখন সমানুপাতে আছে? তাহলে অটোমেটিক তাহলে কি বলতে পারি আমরা? সমানুপাতে থাকলে আমরা সমানুপাত সূত্র এখন অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি দাঁড়াবে এখান থেকে? প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান তৃতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা। তো এক্স এর মান কত পাচ্ছি আমরা? AC/B। এইভাবে আমরা কি করলাম? দ্বিতীয় সমানুপাতের মানটাও বের করে নিতে পারলাম। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে কন্ডিশনটি কি করে অ্যাপ্লাই করছি। আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের সুবিধার জন্য কি করে আমরা অঙ্কগুলো করব। সাপোজ মনে করো আমি একটা কোশ্চেন লিখছি এখানে, যে 28, 4 এবং 5 এর সেকেন্ড মানে দ্বিতীয় সমানুপাতি কত হবে আমরা ক্যালকুলেট করব। 28, 4 এবং 5-এর দ্বিতীয় সমানুপাতি কত হবে আমরা ক্যালকুলেট করছি। তো তৃতীয় সমানুপাত মানে আমরা জানি এক্স হয়ে যাবে দ্বিতীয়। প্রথম স্থানে কে বসছে? 28 হচ্ছে। ঠিক আছে, তৃতীয় স্থানে কে বসছে? 4 বসছে। চতুর্থ স্থানে কে বসছে? 5 বসছে। তাহলে 28/x সমান সমান কত পাচ্ছি? 4/5। এক্স এর মান খুব সহজেই আমরা করতে পারি। 28 × 5/4, 4 × 7 = 28, 5 × 7 কত পাচ্ছি আমরা? 35 পাচ্ছি। তো এটাই আমার কাছে এক্স এর মান হয়ে যাচ্ছে।
ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে যে আমরা দ্বিতীয় প্রপোর্শন বা সেকেন্ড প্রপোর্শন ক্যালকুলেট করলাম। 3 নম্বর পয়েন্টে আসছি আমরা। এখন আমরা 3 নম্বর পয়েন্ট, তৃতীয় সমানুপাতি কি করে বের করে সেটা শিখবো। তৃতীয় সমানুপাতি বা তৃতীয় প্রপোর্শন কি করে বের করছি এটা আমরা শিখছি। তৃতীয় সমানুপাতি মনে রাখবে, তৃতীয় সংখ্যাটিকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তৃতীয় সংখ্যাটিকে সাপোজ ধরে নিচ্ছি আমরা এক, ঠিক আছে, তৃতীয় সমানুপাত বলেছে, তাহলে তৃতীয় সংখ্যাটা যদি আমার কাছে এক্স হয়ে যায়, তাহলে আমার কাছে কি কি সংখ্যা দেওয়া ছিল, আমার কাছে গিভেন ছিল এই সংখ্যাগুলি এ, বি এবং সি। বারবার এটাই বারবার বলছি কারণ তিনটে সংখ্যা গিভেন আছে, কনসেপ্ট ওয়ানের আন্ডারে আছি, তাই সংখ্যাগুলি কিন্তু সেমই থাকবে, তিনটে সংখ্যা এবিসি থাকবে এখানে। ওকে, তাহলে এখানে দেখো যদি তৃতীয় সংখ্যাটি আমার কাছে এক্স হয়ে যায়, তাহলে প্রথম সংখ্যা কে থাকবে, অবশ্যই আমার কাছে এ হবে। দ্বিতীয় সংখ্যা কে হবে, বি হবে। তৃতীয় সংখ্যা যদি এক্স হয়ে যাচ্ছে, চতুর্থ সংখ্যা তাহলে কে হচ্ছে, সি। তাহলে কন্ডিশন আমার থেকে কি পাচ্ছি, এ বাই বি আমি ইকুয়াল টু কত পাচ্ছি, এক্স বাই সি। এক্স এর মান কত পাচ্ছি তাহলে আমরা, এ ইন্টু সি বাই বি। তাহলে এ সি বাই বি এক্স ইকুয়াল টু, এটা আমরা কি পাচ্ছি, তৃতীয় সমানুপাতিক শর্ত এখান থেকেই পরিষ্কার পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার রয়েছে কি করে বের করছি। অঙ্কে তোমাদের কাছে আমি যেমন প্রথম সমানুপাত দ্বিতীয় সমানুপাত নিয়ে এক্সাম্পল বললাম, সিমিলার এক্সাম্পল তোমাদের পরীক্ষায় তোমরা পাবে তৃতীয় সমানুপাত নিয়ে, তো সেটা নিয়ে তোমরা খুব সহজেই বের করতে পারবে আমি আশা রাখছি। কারণ তোমরা এখন জেনে গেছো কি করে অ্যাপ্লাই করতে হয়, জাস্ট এবিসির জায়গায় তিনটি সংখ্যা দেওয়া থাকবে, তৃতীয় সমানুপাত বলে তৃতীয় সংখ্যাটাকে এক্স ধরবে, আর প্রথম দ্বিতীয় চতুর্থ সংখ্যা তোমার কাছে দেওয়া থাকবে, সেগুলোই অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা তাহলে নেক্সট শর্ত চলে আসি, নাম্বার 4-এ। চতুর্থ সমানুপাতিতে চলে আসছি। চতুর্থ সমানুপাত কি করে বের করতে হয় সেটা আমরা শিখবো। চতুর্থ সমানুপাতি, এখন আমরা চতুর্থ সমানুপাতি কি করে বের করতে হয় সেটা সম্বন্ধে ডিসকাস করছি। চতুর্থ সমানুপাতি মানে অবশ্যই চতুর্থ সংখ্যাটিকে আমাদের ক্যালকুলেট করতে হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, ধরে নিচ্ছি চতুর্থ সংখ্যাটিকে আমরা এখানে এক্স, যেহেতু আমরা ক্যালকুলেট করছি তাহলে আমরা জানি না, ধরলাম এক্স। তাহলে তিনটে সংখ্যা দেওয়া ছিল এ বি সি, চতুর্থ সংখ্যা এক্স, তো অটোমেটিক্যালি আমার কাছে এ বি সি আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে, চতুর্থ সংখ্যা কে হচ্ছে, এক্স হচ্ছে। তাহলে কি হবে, আমরা ফর্মুলা থেকে জানি যে এ বাই বি সমান সমান কত হচ্ছে, সি বাই এক্স হচ্ছে, এক্স এর মান কত পাচ্ছি তাহলে আমরা, বি সি বাই এ। এখান থেকে কি পাচ্ছি, চতুর্থ সমানুপাতির মানটা পেয়ে যাচ্ছি বি সি বাই এ, যখন আমার কাছে এ বি সি প্রদত্ত বা গিভেন রয়েছে। ঠিক আছে, এটা গেল চতুর্থ সমানুপাতিক সম্পর্ক কন্ডিশন। এই চারটে কন্ডিশন আমার কাছে কেস ওয়ান বা কনসেপ্ট ওয়ানের আন্ডারে আমরা সবার আগে জানলাম। এই কনসেপ্ট ওয়ানটি খুবই গুরুত্বপূর্ণ, যখন আমার কাছে তিনটে সংখ্যা প্রদত্ত আছে বা গিভেন আছে, তখন তাহলে আমরা এইভাবে সমানুপাতগুলো সমস্ত বের করতে পারি, প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় এবং চতুর্থ সমানুপাতি কি করে বের করতে হয় আমি তোমাদের শেখালাম। এটা গেল কনসেপ্ট নাম্বার 1। কনসেপ্ট নাম্বার 2 এখন যেটা আমি শুরু করতে চলেছি। কনসেপ্ট নাম্বার 2, আমি যেহেতু বলেছিলাম সমস্ত কনসেপ্ট আমি ডিটেলসে তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি রেশিও এবং প্রপোর্শন থেকে। এখন আমরা প্রপোর্শনের আন্ডারে রয়েছি। কনসেপ্ট নাম্বার 2 কি ছিল, কনসেপ্ট নাম্বার 2 যখন আমার কাছে দুটি সংখ্যা প্রদত্ত বা দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলিকে আমরা এখন দুটি দেওয়া আছে, তো যখন আমার কাছে দুটি সংখ্যা কে কে আছে, সাপোজ ধরে নিচ্ছি এ এবং বি দেওয়া আছে, যখন দুটি সংখ্যা আমাদেরকে দেওয়া আছে এ বি, তখন সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সমানুপাত এখানেও কিন্তু আমরা বের করব।
কিন্তু এখানে জাস্ট নামটাকে একটু চেঞ্জ করে দেওয়া হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা এখানে আলোচনা করছি। সংখ্যা তো দুটি রয়েছে, এ আর বি, মানলাম। কিন্তু আমরা জানি সমানুপাত যেহেতু বের করতে হবে, এখানেও আমাদের প্রথম কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে প্রথম সমানুপাতই আমরা বের করব। দুটি সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথম সমানুপাতই আমরা ক্যালকুলেশনটা করছি সর্বপ্রথমে। প্রথম সমানুপাতি ক্যালকুলেশন করা মানেই আমরা বলেছিলাম প্রথম সংখ্যাটাই ক্যালকুলেট করছি। এখানেও তাহলে প্রথম সমানুপাতিকে আমরা এক্স ধরে নেব। এবার দেখো তিনটে সংখ্যা মোটামুটি আমাদের কাছে হাতে আসলো, যারা কিনা আমার কাছে পাচ্ছি, কে কে পাচ্ছি আমরা এখানে, যাদেরকে পাচ্ছি একটি সংখ্যা হচ্ছে এক্স, একটি সংখ্যা হচ্ছে এ, একটি সংখ্যা হচ্ছে বি। তাহলে এক্স, এ, বি তিনটে সংখ্যা হচ্ছে, কিন্তু আমাদের সমানুপাত হতে গেলে আমরা জানি কয়টি সংখ্যা দরকার পড়ে, চারটি সংখ্যা। কনসেপ্ট মানে চারটে হয়ে যাচ্ছিল, কিন্তু এবার কিন্তু চারটি হচ্ছে না। তাহলে আমরা তাহলে কি করব, এখানে চারটি সংখ্যা যদি আমার দরকার পড়ে প্রথম সমানুপাতের জন্য, এবং লাগবেই আমাদের, কি করতে হবে মনে রাখবে, আমি ভালো করে বলছি। যখনই দেখবে যেই সমানুপাতি বের করো না কেন, যত নাম্বার স্থানে মানে সেকেন্ড নাম্বার স্থানে সেকেন্ড পজিশনটা দেখবে এখানে। এখানে সেকেন্ড পজিশনে কে আছে, এ রয়েছে। ফার্স্ট পজিশনে কে আছে, এক্স রয়েছে। থার্ড পজিশনে কে রয়েছে, বি রয়েছে। সেকেন্ড পজিশনে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটিকে আমাদের সেকেন্ড পজিশনেও বসাতে হবে এবং থার্ড পজিশনেও বসাতে হবে। অর্থাৎ এ যেহেতু সেকেন্ডে রয়েছে, থার্ডেও কিন্তু আমার কাছে এ হয়ে যাবে। ফোর্থ নাম্বার পজিশনে কে চলে যাবে, বি চলে যাবে। অর্থাৎ এ কে এবার দুবার রিপিট হচ্ছে, বি এর জায়গায় কিন্তু আমাকে এ পুট করতে হবে, বি কিন্তু 4 নম্বরে চলে যাবে, এইভাবে শিফট করতে হয়। তাহলে এক্স, এ কমা বি, এটা হয়ে গেল আমার কাছে সমানুপাতি সংখ্যাগুলো। চারটে সংখ্যা হয়ে গেল। এবার সমানুপাত হতে গেলে কি আমরা শর্ত জানি, যে এক্স বাই এ সমান সমান কি হয়ে যায়, এ বাই বি হয়ে যায়। এখান থেকে কি পাচ্ছি, এক্স এর মান এ ইন্টু এ মানে এ স্কোয়ার বাই কত পাচ্ছি, বি পাচ্ছি। এটি হয়ে যাচ্ছে আমাদের প্রথম সমানুপাতের সম্পর্ক যখন দুটি সংখ্যা দেওয়া আছে, এ এবং বি। ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম কন্ডিশন। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল বলেছি এটার আন্ডারে। সাপোজ মনে করো প্রথম সমানুপাত যেহেতু বের করছি আমরা, আমি এখানে আমরা টোটাল তিনটে সমানুপাত সম্বন্ধে আলোচনা করব। প্রথম সমানুপাত, মধ্য সমানুপাত এবং তৃতীয় সমানুপাত। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তাহলে ভালো করে দেখবে এক্সাম্পলটি। সাপোজ আমি একটা কোশ্চেন মনে করে বলছি যে 3 এবং 5, 3 এবং 5-এর প্রথম সমানুপাতি, প্রথম সমানুপাতি নির্ণয় করো। 3 এবং 5-এর প্রথম সমানুপাতি নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। ঠিক আছে, 3 আর 5-এর প্রথম সমানুপাতি নির্ণয় করো। কি করতে হবে, প্রথম সমানুপাতি 3 আর 5, আমরা তাহলে দেখতেই পাচ্ছি প্রথম সংখ্যা হয়ে যাচ্ছে আমার কাছে 3, দ্বিতীয় সংখ্যা হয়ে যাচ্ছে 5। আমি কি বলেছিলাম, দ্বিতীয় সংখ্যাটাকে দুবার রিপিট করতে, তাহলে হয়ে যাচ্ছে অবশ্যই 5 হয়ে যাবে। এখানে দেখো তো একটা জিনিস লক্ষ্য করো, 3, 5 যদি আমার কাছে তিনটে সংখ্যা হয়, সবার আগে আমাদের জানতে হবে এখানে যে দ্বিতীয় নাম্বার সংখ্যাটি কত হচ্ছে। আমরা কিন্তু ডাইরেক্ট, যতক্ষণ না আমরা এক্স এর ভ্যালুটা বসাচ্ছি, প্রথম সমানুপাতি নির্ণয় করতে হবে। তাহলে প্রথম স্থানে কে বসবে, অবশ্যই এক্স বসবে। তাহলে এক্স কে প্রথম স্থানে বসাবে। দ্বিতীয় স্থানে কে বসছে, 3। তৃতীয় স্থানে কে বসবে, অটোমেটিক্যালি 3 হবে। চতুর্থ স্থানে কে বসবে, 5 বসবে। এবার তুমি অ্যাডজাস্ট করে নাও, এক্স বাই 3 সমান সমান কত পাচ্ছি, তোমরা তোমরা কত পাচ্ছ, 3/5 পাচ্ছ। এক্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, 3 × 3 মানে কত পাচ্ছি, 9। নিচে কত হচ্ছে, 5। এক্স এর মান হয়ে গেল আমার কাছে 9/5। এটা হলো আমার কারেক্ট অ্যান্সার প্রথম সমানুপাতির জন্য। ঠিক আছে, এবার আমরা নেক্সট কনসেপ্টে আমাদের আসছি, পয়েন্ট নাম্বার 2, যেখানে আমরা শিখবো যে দ্বিতীয় সমানুপাতি, অর্থাৎ এখানে আমরা নামটাকে একটু চেঞ্জ করে বলি, আমরা মধ্য সমানুপাতি এখন কি করে বের করে সেটা আমরা শিখবো। আমার দ্বিতীয় সমানুপাতির ক্ষেত্রে যা বলেছিলাম, মধ্য সমানুপাতির ক্ষেত্রেও সেম কন্ডিশন হবে। মধ্য সমানুপাতি মানে মনে রাখবে এখানে আমাকে দ্বিতীয় সংখ্যাটিকে ধরতে হবে, অর্থাৎ সেকেন্ড নাম্বারটিকে কিন্তু আমাদের এখানে এক্স হিসেবে ধরতে হবে। ঠিক আছে, মধ্য সমানুপাতি মানে সেকেন্ড নাম্বার।
তাহলে দ্বিতীয় সংখ্যাটি বা মধ্য সমানুপাতির ক্ষেত্রে সেকেন্ড নাম্বারটা যদি আমাদের কাছে এক্স হয়ে যায়, তা অটোমেটিক্যালি এক্স হয়ে গেল সেকেন্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার কি হবে? যদি আমাকে এ বি দেওয়া থাকে প্রদত্ত, আমরা কনসেপ্ট টুতে আছি, তাহলে অটোমেটিক এ হয়ে গেল ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার যদি এক্স হয়, থার্ড নাম্বার কে বসবে? এক্সই বসবে। 4 নাম্বার সংখ্যা কে বসবে? বি বসবে। তার মানে এখান থেকে দেখো তোমরা সমানুপাতের শর্ত ইউজ করলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা। তাহলে এক্স এর মান কত পাচ্ছ? এখান থেকে এক্স স্কোয়ার পাচ্ছ তোমরা এ ইন্টু বি বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি। এক্স এর মান পাচ্ছি কত আমরা? রুট ওভার অফ এ বি। মানে দুটি সংখ্যা এ বি যদি দেওয়া থাকে, তারা যদি মধ্য সমানুপাত ক্যালকুলেট করতে লাগে আমাদের, তাহলে কি হবে? মধ্য সমানুপাত মানে যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের গুণফল এবং তাদের বর্গমূল আমাদের নিতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এ বি, যদি আমার কাছে এ বি গিভেন থাকে। এটার আন্ডারে আমি একটা এক্সাম্পল বলেছি তোমাদের সুবিধার জন্য। সাপোজ মনে করো আমি একটা কোশ্চেন লিখছি যে 3 এবং 27 এর মধ্য সমানুপাতিক কত হবে? 3 এবং 27 এর মধ্য সমানুপাতিক কত হবে আমরা ক্যালকুলেট করব। 3 27 বলেছে, তো 3 হয়ে গেল অটোমেটিক্যালি আমাদের কাছে প্রথম সংখ্যা। মধ্য সমানুপাতিক বললে এক্স হয়ে যাবে দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা হয়ে যাবে এক্স, চতুর্থ সংখ্যা কি হবে? 27 হবে। তাহলে এক্স স্কোয়ার কি বলেছিলাম আমরা? এ ইন্টু বি, মানে 3 × 27 হয়ে যাচ্ছে। 3 × 27 কত হয় আমরা জানি? 81 হচ্ছে। 81 কার স্কোয়ার হয়ে যায়? 9-এর। তার মানে এক্স এর মান কত পাচ্ছি আমরা? শুধুমাত্র 9 পাচ্ছি। এটি হয়ে যাচ্ছে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো মধ্য সমানুপাতিক কত হবে? 3 এবং 27-এর পরিষ্কার 9 হয়ে যাবে। আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে। এবার আমরা তাহলে নেক্সট কনসেপ্ট, কনসেপ্ট নাম্বার 3, কনসেপ্ট নাম্বার 3-তে আমরা আসছি, যাকে আমরা বলবো তৃতীয় সমানুপাতিক। অলওয়েজ মনে রাখবে তোমরা যে তৃতীয় সমানুপাতি যাকে বলছি, মানে আমাদের তৃতীয় নাম্বার থেকে কিন্তু এক্স ধরতে হবে। তৃতীয় সমানুপাতি যখনই বের করছি, তৃতীয় সমানুপাতিকে আমরা কি ধরছি? এখানে এক্স ধরছি। ঠিক আছে, তৃতীয় সংখ্যাটি কিন্তু এক্স এখানে। তাহলে কেন তৃতীয় সমানুপাতি আমরা বের করছি এটাও ভালো করে দেখো। এখানে কিন্তু আমরা শুধু কেস নাম্বার 2 মানে কনসেপ্ট নাম্বার 2 যেটা বললাম, এখানে কিন্তু আমাদের চতুর্থ সমানুপাতি আমরা বের করতে পারবো না। তার মেইন কারণটা তোমরা এখনই বুঝতে পারবে। যেহেতু তৃতীয় সমানুপাতি এক্স হয়ে গেল, প্রথম সংখ্যা কে রয়েছে? এক্স এ রয়েছে। দ্বিতীয় সংখ্যা কে রয়েছিল? এ বি বি ছিল। যেহেতু দ্বিতীয় সংখ্যা বি আছে, তৃতীয় সংখ্যা তাহলে কি হবে? বি হয়ে যাবে চতুর্থ। তাহলে 4 নম্বর সংখ্যাটা কি হচ্ছে? এক্স হয়ে যাচ্ছে কিন্তু এখানে। ঠিক আছে, যেহেতু দেখো তৃতীয় সমানুপাতে বলছি, কিন্তু এক্স এর পজিশন কত নম্বরে আসলো? 4 নম্বর পজিশনে বসলো এক্স গিয়ে। এই কারণে এক্স এর মান আমরা তৃতীয় সমানুপাতে বললেও এক্স কিন্তু অ্যাজ এ চতুর্থ সমানুপাতি হিসেবে বিহেভ করছে এখানে। কিন্তু আমরা বলি এটাকে তৃতীয় সমানুপাতি। ঠিক আছে, এক্স এর মান পজিশন কিন্তু 4 নম্বর স্থানে গিয়ে বসলো, অর্থাৎ এই কারণে তৃতীয় চতুর্থ সমানুপাতি আমরা আর বের করতে পারবো না। তাহলে কি দাঁড়াবে? এ বাই বি সমান সমান কত পাচ্ছি আমরা? বি বাই এক্স পাচ্ছি। এক্স এর মান কত হচ্ছে আমাদের কাছে এখান থেকে? বি স্কোয়ার বাই এ হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের তৃতীয় সমানুপাতির মানটি। এটার আন্ডারে আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি তোমাদেরকে সুবিধার জন্য। এই কন্ডিশন গুলো কিন্তু তোমরা মুখস্থ করবে না, বারবার বলছি। কন্ডিশন গুলো মুখস্থ করা দরকার নেই। যা তোমরা যেভাবে আমি টেকনিক্যালি করে দিচ্ছি সেটিভাবে টেকনিক্যালি তোমরা একটু মনে রাখবে, তাড়াতাড়ি তোমরা অঙ্কগুলি করতে পারবে। ফর্মুলা মুখস্থ করতে যাবে না এখানে। ঠিক আছে, কনসেপ্টটি ভালো করে দেখো। তাহলে 81 এবং 27, মনে করো দুটি আমি এক্সাম্পল নিলাম। 81 এবং 27 এর তৃতীয় সমানুপাতি আমাদের বের করতে হবে। দুটি সংখ্যা কিন্তু দেখতেই পাচ্ছ, তাদের ক্ষেত্রে তৃতীয় সমানুপাতি আমাদের ক্যালকুলেট করতে হবে। কি করে করতে হয় দেখে নাও। 81 এবং 27 তৃতীয় সমানুপাতি মানে তৃতীয় নাম্বারটি এক্স, প্রথম নাম্বার তাহলে 81, দ্বিতীয় সংখ্যাকে 27। তৃতীয় সমানুপাতি যেহেতু বলা হয়েছে, তাহলে 27 কিন্তু তৃতীয় স্থানেই বসবে, কারণ সেকেন্ড পজিশনে যে বসছিল সে থার্ডেও বসবে। তাহলে ধরে নিচ্ছি এক্স, কিছুই না, এক্স এর মান বের করতে পারো এখান থেকে তোমরা।
কত হবে? 27 × 27 বাই কত হচ্ছে? 81। এক্স এর মান হচ্ছে 9, তার মানে সমানুপাতি আমরা 9 পেয়ে যাচ্ছি। তো এই গেল আমাদের টোটাল সমানুপাতির কনসেপ্ট। আমরা কনসেপ্ট নাম্বার 1 এবং কনসেপ্ট নাম্বার 2 দুইটি পার্টে বিভক্ত করে আমরা এখানে ডিসকাস করলাম। তো আশা করছি তোমরা এই কনসেপ্টটি ভালো মতো বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানেই আমাদের টোটাল সমানুপাতের কনসেপ্ট এই জায়গাতেই সমাপ্ত হলো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই গেল আমাদের টোটাল আমাদের অনুপাত এবং সমানুপাতের যাবতীয় যা যা কনসেপ্ট অর্থাৎ নিয়মাবলী দরকার পড়বে, সমস্ত নিয়ম আমরা এই ভিডিওতে আজকে এই মুহূর্তে কমপ্লিট করলাম। ঠিক আছে, আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এই ভিডিওটি তোমাদের জন্য আমি স্পেশালি বানাচ্ছি তোমাদের স্বার্থে, ডিফেন্স এক্সামিনেশনের স্বার্থে। তোমরা ডিফেন্স র্যাঙ্কার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে এবং আমাদের এই প্রজেক্টটির নাম হচ্ছে মিশন ইউনিফর্ম, যেটা তোমরা অবশ্যই জানো। ঠিক আছে, তো আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটি থেকে যাবতীয় যা যা নিয়ম কনসেপ্ট জানা দরকার ছিল সেই সমস্ত কনসেপ্ট নিয়ে আমি তোমাদের সামনে ডিসকাস করলাম। তো এই মুহূর্তে এইখানেই আমাদের এই ভিডিওটি অর্থাৎ এই চ্যাপ্টারটি সমাপ্ত হলো। তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে এই আশা রেখে, এবং তোমাদের অবশ্যই ভিডিওটি খুব কাজে লাগবে এই আশা নিয়েই আমি আজকে এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি।